তুমি মানুষের মন খুব ভালো বোঝো। আমির মৃদু হাসলো। তোহা মাঝে মাঝে ওকে আপনি করে বলে আর মাঝে মাঝে তুমি করে। আমিরের কারণটাও জানে। তোহা আপনি করে তখনই বলে যখন অবিশ্বাস করে, আর তুমি করে তখনই বলে যখন আমির ওর বিশ্বাস জিতে নেয়। তোহা চোখ ছোট করে কি যেন চিন্তা করলো। খানিক সময় বাদে বলল, আচ্ছা, মা যদি সত্যি দুর্বল হয়ে থাকেন আর তারপর জানতে পারেন আমি আসলে প্রেগনেন্ট না, সব মিথ্যে ছিল, তখন কি আরো বেশি কষ্ট পাবে না? এই মিথ্যাটা না বললেই ভালো হতো। তোহা মুখে হাত দিয়ে কেঁদে ফেলল। আমির ওর মাথায় হাত বুলিয়ে বলল, ডোন্ট ক্রাই। আমি শুধু কথা বলে আন্টিকে দুর্বল করতে চেয়েছি। পৃথিবীর কোনো মা মেয়ের মাতৃত্বের খবর শুনে কঠিন হয়ে থাকতে পারে না। যত গাঢ় রাগই হোক, পাহাড়ের মতো সে রাগ জমিয়ে রাখা যায় না। ঝর্ণার মতো সব উপচে পড়তে থাকে, নিঃশেষ হয়ে যায়। আন্টির রাগও কমে যাবে যখন সব ঠিক হয়ে যাবে। তোমার সাথে আন্টির সম্পর্কটা সহজ স্বাভাবিক হবে। তখন সত্যিটা বলে দিও। তখন যদি মা রেগে যায়? রেগে গেলে বলবে মজা করেছো, তারপর বুঝিয়ে বলবে যে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে। এই কথা জানিয়ে মাকে তুমি কষ্ট দিতে চাওনি, এই জন্য মিথ্যা বলেছিলে। আর যদি না রাখেন তাহলে কিছুই বলার দরকার নেই, আন্টি সত্যিটাই জানবে। এত বড় মিথ্যা আমি একটা নিষ্পাপ বাচ্চা নিয়ে বলবো? আমার পাপ হবে। সব পাপে পাপ হয় না। তোহার আবার দম বন্ধ করা অনুভূতিটা হচ্ছে। নিঃশ্বাস আটকে করুণ গলায় চোখে দৃঢ় অবিশ্বাস নিয়ে তোহা প্রশ্ন করলো, যে প্রশ্নটা সে সব সময় করে। আচ্ছা, আমাদের কি সত্যি বিয়ে হয়েছিল? আমির দীর্ঘশ্বাস ছাড়ে, একই উত্তর দেয়। আর কতবার শুনতে চাও? হ্যাঁ, হয়েছিল। তোহা দুই হাত মাথায় দিয়ে উন্মাদের মতো বলল। আমার কিছু মনে পড়ে না কেন? আমির তোহার মাথায় হাত বুলিয়ে বলল, মনে পড়বে তোহা, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সব মনে পড়বে তোমার। তোহা বিকৃত মুখে কাঁদতে কাঁদতে বলল, আমার একদম বিশ্বাস হয় না আমি মা বাবাকে কষ্ট দিয়ে তোমার সাথে পালিয়ে গিয়েছিলাম। আমারও বিশ্বাস হয় না যে তুমি আমাকে ভুলে গেছো। বিগত 1 বছরের সব স্মৃতি তুমি ভুলে গেছো। আমি তোমার ব্রেইন থেকে পুরোপুরি মুছে গেছি, ডিলিট হয়ে গেছি। এটা আমারই বিশ্বাস হয় না। তোহা মাথা নিচু করে চোখের জল ফেলছে। আমির ওর মাথায় হাত বুলানো থামিয়ে সোজা হয়ে বসলো। এক ধ্যানে বারান্দা জানলায় তাকিয়ে গল্প বলা শুরু করলো, যে গল্পটা সে সব সময় বলে। তোহা শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছে, তাও তার মন মানতে চায় না। গল্পটা এমন, কোনো এক ঝড়ের রাতে তোহা আর আমির লং ড্রাইভে বের হয়েছিল। তখন ওদের বিয়ের 2.5 মাস চলে। তোহা খুব খুশি ছিল, বারবার গাড়ির জানলা খুলে দিচ্ছিল। পানির ঝাপটা এসে তোহার শাড়ি আমিরের শার্ট ভিজিয়ে দিচ্ছিল। তোহা উচ্ছ্বাসে জানলা থেকে মাথা বের করে বৃষ্টি উপভোগ করার উদ্দেশ্যে আনন্দে চিৎকার দেয়। আমি শতবার নিষেধ করার পরেও তোহা একই কাজ করছিল। ঝড়ের রাতে সবকিছু ঘুঁটঘুঁটে অন্ধকার, বাতাসের সনসন আর বৃষ্টির ঝিরিঝিরি শব্দ ছাড়া কিচ্ছু শোনা যায় না, আর না কিছু দেখা যায়। আচমকাই পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা মারে। ব্যালেন্স হারিয়ে তোহা গাড়ি থেকে উল্টে পড়ে। তারপর ভয়ানক বজ্রপাত। তোহা মাথায় মারাত্মক আঘাত পেয়েছিল। ডাক্তাররা ধারণা করেন এই আঘাতের কারণে তোহা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে। আমির তখন অবলীলায় নিচের চোখ দুটো তোহার জন্য ডোনেট করতে প্রস্তুত হয়, কিন্তু পরে জানা যায় তোহা দৃষ্টিশক্তি হারায়নি, স্মৃতিশক্তি হারিয়েছে। বিগত 1 বছরের সব স্মৃতি, আমিরের সাথে কাটানো মুহূর্ত, ওদের ভালোবাসা সব তোহা ভুলে গেছে। তাই এসব মনে করতে গেলেও তোহার মাথায় অদ্ভুত যন্ত্রণা হয়। যদিও তোহা মনে করে যন্ত্রণাটা মাথার না, যন্ত্রণাটা মনের। তার মস্তিষ্ক সহজেই আমিরের সব যুক্তি মেনে নিতে চায়, কিন্তু মন মানতে চায় না। কেন এমন হয়? তাদের ভালোবাসা যদি সত্যি হতো তাহলে হৃদয়ের টানটাই তো সবার আগে আসতো। তোহার নিজেকে উন্মাদ মনে হয়, পাগল পাগল লাগে। সে কেন কিছু মনে করতে পারে না? শুধু এতটুকুই মনে আছে, কোনো এক সকালে ঘুম থেকে উঠে জানতে পারলো পাশে শুয়ে থাকা মানুষটি তার স্বামী। আর অতীতের গল্পটা এমনই অবিশ্বাস্য। তোহার মানতে প্রচণ্ড কষ্ট হয়, বুক জ্বালা পোড়া করে। মা বাবার মনে গুরুতর কষ্ট দেওয়ার জন্য নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে হয় প্রতিনিয়ত। আমির বলল, সেদিন যদি তুমি স্মৃতি না হারিয়ে দৃষ্টি হারাতে, আমি নিজের দৃষ্টি দিয়ে হলেও তোমাকে সুস্থ করতাম, আগের মতো স্বাভাবিক করে তুলতাম। কিন্তু তুমি তো স্মৃতি হারিয়েছ। আচ্ছা, আমার স্মৃতি তোমাকে দেওয়ার কি কোনো ব্যবস্থা নেই? যদি পারতাম তাহলে আমার ব্রেইনের সব স্মৃতি তোমাকে দিয়ে দিতাম। আমার মানতে কষ্ট হয় তো, হয় তুমি আমাকে চিনতে পারছো না। আমাদের সব মোমেন্টস তুমি ভুলে গেছো, এটা জানো তো, মানতে খুব কষ্ট হয় আমার। তোহা কিছুটা দূরে সরে বসলো। আমির পকেট থেকে ফোন বের করে তোহার হাতে দিয়ে বলল, নাও দেখো। তোহা দ্রুত মোবাইলটা নিয়ে নেশাগ্রস্তের মতো গ্যালারিতে ঢুকলো। তারপর তার সাথে আমিরের সুন্দর মুহূর্তগুলোর ছবি দেখতে লাগলো। কত শত খুনসুটিময় স্মৃতি, ভিডিও, মায়া, এসব দেখলে তো আর অবিশ্বাস করে থাকতেই পারে না। মস্তিষ্কের নার্ভগুলো দুর্বল হয়ে যায়, হার মেনে নেয়। আমিরকে স্বামী হিসেবে মানতে বাধ্য হয়, কিন্তু তবুও কোথা থেকে জানি একটা দ্বিধা কাজ করে, একটা সংকোচ হয়। তোহার ঢোক গিলে বলল, তুমি যেমন চেয়েছো আমি তেমনই করেছি।
মা বাবার কাছে ক্ষমা চেয়েছি। আমাকে এখানে নিয়ে আসার জন্য থ্যাঙ্কস। কিন্তু একটা কথা বলতে পারবে, তুমি কেন আমার অসুস্থতার কথা কাউকে জানাতে চাও না? তুমি চাও না মা বাবা জানুক আমি সব ভুলে গেছি? ওরা যখন আমাকে দোষারোপ করে আমার খুব কষ্ট হয়। যে দোষের কথা আমি জানিও না সেই দোষ মাথা নিচু করে স্বীকার করতে হয়। অনুভূতিটা যে কত যন্ত্রণাদায়ক তুমি বুঝো? বুঝি তোহা, সবই বুঝি, কিন্তু কি করবো বলো? আমার ভয় হয় যদি সবাই জানতে পারে তুমি সব ভুলে গেছো, তুমি আমাকেও ভুলে গেছো। স্বামী হিসেবে মানতে পারছো না, তখন হয়তো সবাই বলবে আমাকে ছেড়ে দিতে। তোমার এখন যে কন্ডিশন, তুমি হয়তো তাতেই রাজি হয়ে যাবে, কিন্তু আমার কি হবে? আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারবো না। তুমি হয়তো এখন পারবে, আমাকে ছাড়া খুব সুখেই থাকবে, কিন্তু একদিন না একদিন তো তোমার সব মনে পড়বে, তাই না? তখন তুমিও আর পারবে না আমাকে ছেড়ে থাকতে, আমার কাছে ছুটতে আসতে চাইবে। আর তখন যদি সে উপায় না থাকে, যদি পায়ে শিকল পরিয়ে দেয় তোমার পরিবার, হ্যাঁ, অন্য কারো মায়ে আটকে যাও তুমি, যদি সেই ভয়ানক পরিস্থিতি দেখতে চায় না বলেই তোমার অসুস্থতার কথা সবার কাছে গোপনে রাখতে বলেছি। প্লিজ তোহা, কাউকে কখনো বলবে না, ভুলও বলবে না যে তোমার কিছু মনে নেই। তোহার মায়া লাগলো। সে আমিরের মাথায় হাত বুলিয়ে দিল। আমির তোহার হাতটা নিয়ে আলতো একটা চুমু দিল। তারপর তৃপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তোহা তাকিয়ে রইল মায়ার দৃষ্টিতে। হঠাৎ খেয়াল করলো দরজার সামনে লম্বা মতো কেউ দাঁড়িয়ে ওদের দেখছে, এক ধ্যানে ওদের দিকে তাকিয়ে আছে। তোহা ভ্রু কুঁচকে বলল, কে আপনি? তোহার প্রশ্ন শুনে আমিরও ঘুরে তাকালো। মেয়েটার গায়ে সাদা সবুজের মাঝামাঝি রঙের সালোয়ার কামিজ, লম্বা শ্যামলা ছোটখাটো মুখ, হরিণীর চোখ, বেশ সুন্দরী। তোহা অবাক হয়ে তাকিয়ে আছে। আমির বলল, আপনি কে? মেয়েটা জবাব দিল না, চুপ করে হেঁটে চলে গেল। তোহার কাছে রহস্যের মতো লাগলো। আমিরের দিকে তাকিয়ে বলল, তোহা। উনি ভেতরে ঢুকলেন কিভাবে? আমির হাসার চেষ্টা করে বলল, কি জানি, আমি হয়তো মেইন দরজা লক করতে ভুলে গেছি। তোহা বলল, ও আচ্ছা তুমি বসে থাকো, আমি দেখছি। আমির রিম্মির পিছু নিল। রিম্মি ডাইনিং রুমে এসে দাঁড়িয়েছে। মেইন দরজা আসলেই খোলা। আমির যেই না রিম্মিকে ডাকতে যাবে অমনি নীলাভ্র এলো। রিম্মি নীলাভ্রর সামনে গিয়ে দাঁড়ালো। নীলাভ্র এক হাতে রিম্মির কাঁধ স্পর্শ করলো। তারপর আমিরকে উদ্দেশ্য করে বলল, আপনি কি তোহার হাজব্যান্ড? আমির ভ্রু কুঁচকে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নীলাভ্র বলল, তোহার এখন কি অবস্থা? এখন কি কান্নাকাটি করছে? আমির উত্তর দিতে পারল না। এর আগেই অঘটন ঘটল। রিম্মি হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যায়। নীলাভ্র তড়িঘড়ি করে ওকে ধরে, বিচলিত গলায় ডাকে, রিম্মি রিম্মি। আমির তেড়ে আসলো, রিম্মিকে ধরতে চাইল। উতলা হয়ে বলল, কি হয়েছে তোমার? নীলাভ্র মাথা তুলে তাকিয়ে বলল, আমার গার্লফ্রেন্ড, ওর শরীরটা ভালো নেই। এ কথা বলে রিম্মিকে পাঁজা কোলায় নিল নীলাভ্র। আমিরের কানে শব্দটা প্রতিধ্বনিত হয়, আমার গার্লফ্রেন্ড। আমি ঠিক শুনছে তো? বিস্ময়ের ঠোঁটদ্বয়ের মাঝখানে ভাগ সৃষ্টি হয়। নীলাভ্র রিম্মিকে নিয়ে পাশের রুমে চলে গেল। সেখানে নিয়ে বিছানায় শুয়ে দিল। আমির চোয়াল শক্ত করে দাঁড়িয়ে দেখল। নীলাভ্র রিম্মির গালে হাতে পায়ে ম্যাসেজ শুরু করলো। একটু পর রিম্মি স্বাভাবিকভাবেই চোখ খুলে তাকালো। নীলাভ্র বুকে অবাধ তাণ্ডব শুরু হয়েছিল। এবার একটু স্বস্তি আসে, প্রশান্তির শ্বাস ছাড়ে। রিম্মি হঠাৎ উঠে নীলাভ্রর গলা জড়িয়ে ধরে গালে আলতো করে চুমু দেয়। নীলাভ্র হতভম্ব হয়ে যায়। রিম্মি নির্বিকার দৃষ্টি মেলে আমিরের দিকে তাকায়। আমির তখনও চোয়াল শক্ত করে দাঁড়িয়েছিল। নীলাভ্র রিম্মির দৃষ্টিকে অনুসরণ করে দরজা দিকে তাকাতেই দেখল আমিরকে। অস্বস্তিতে পড়ে গেল বেচারা। রুমে নীলচে আলো। বারান্দার স্লাইডিং দরজাটা খোলা, কিন্তু পর্দা লাগানো, তাই বাতাস আসলেও পরিষ্কার আলো আসছে না। নীল পর্দা ভেদ করে নীল আলো আসছে। মাথার উপরে শুধু ফ্যানের সনসন শব্দটাই শোনা যাচ্ছে। এছাড়া সব কিছু নিস্তব্ধ। মনে হচ্ছে যেন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে, আর তোহা একলাই জেগে আছে। তোহার কান্না আসে। মা বাবার ঝাঁঝালো শব্দের কঠিন কথাগুলো মনে পড়তেই চিল্লিয়ে কেঁদে বুক ভাসাতে ইচ্ছে করে। বাবার জন্য মায়া লাগছে, মায়ের জন্য কষ্ট হচ্ছে, নিজের প্রতি রাগ লাগছে। সব মিলে বিষাক্ত একটা যন্ত্রণা তোহার মনে কাঁটার মতো ফুটে আছে। সেই যন্ত্রণায় ঘুম আসছে না। তোহার পাশে প্রায় 1 হাত দূরত্ব বজায় রেখে আমির শুয়ে আছে। তোহার মেনে নিতে কষ্ট হচ্ছে সে একটা অচেনা মানুষের ঘরে, অচেনা বিছানায়, অচেনা কারো স্ত্রী হয়ে শুয়ে আছে। অস্বস্তিতে দম আটকে আসে। যদিও আমি সব সময় তোহার থেকে প্রয়োজনীয় দূরত্ব মানিয়ে চলে, ঘুমের ঘরে ভুল করেও কখনো আমির তোহার সংস্পর্শে আসেনি। কখনো একজনের হাতের সাথে আরেকজনের হাত ঘেঁষে না, পিঠের সাথে পিঠ লাগে না, ভুল বশতও না। কখনো তোহার গায়ে হাত তুলে দেয়নি আমির। শুধু হাত কেন, আমিরের তপ্ত নিঃশ্বাসের স্পর্শ কখনো তোহা অনুভব করেনি। স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কেন এই দূরত্ব তোহা জানে না। অথচ আমির সবসময় বলে সে তোহাকে ভালোবাসে। তাদের বিয়ের বয়স 3 মাস। এই 3 মাসের মধ্যে আবার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন তোহা স্মৃতিশক্তি হারিয়ে ফেলে।
টানা 3 দিন ওর কোনো হুঁশ ছিল না। এরপর যখন জ্ঞান ফেরে, সে আমিরকে স্বামী হিসেবে অস্বীকার করে, কারণ তোহার ব্রেন থেকে গত 1 বছরের সব স্মৃতি মুছে গিয়েছিল। আমির বলেছে তাদের প্রেমের সম্পর্ক 7 মাসের, আর বিবাহিত জীবন 3 মাসের, সব মিলিয়ে 1 বছর। তোহার বুঝে আসে না আমির যে কয়টা দিন ওর জীবনে ছিল, ঠিক সে কয়টা দিনের স্মৃতি কেন তোহা ভুলে গেল। একটা বারের জন্য কিছু মনে করতে পারছে না কেন? আমিরকে মনে করতে পারছে না। তোহা যখন এসব নিয়ে বিব্রত হয়ে যায়, চরম হতাশাগ্রস্ত হয়ে পাগলের মতো আচরণ করে, তখনই আমির তোহার সামনে পুরনো স্মৃতি মেলে ধরে। তাদের ভালোবাসার রঙিন স্বপ্নময় দিনগুলো দেখে তোহার কোনো কিছুই অস্বীকার করতে পারে না। তখন আমিরকেই সবচেয়ে আপন ভাবতে ইচ্ছে করে। তোহা ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে ফিরল। আমির এক হাতে মাথা রেখে অন্য হাতে চশমা মুঠ হয়ে নিয়ে ঘুমোচ্ছে। এই ছেলে সব সময় এভাবে ঘুমায়, চশমাটা এমনভাবে ধরে রাখে যেন ছাড়লেই হারিয়ে যাবে। কি আছে এই চশমায়? আমিরের কপাল ছড়ানো কালো চুলগুলো বাতাসে এলোমেলোভাবে উঠছে, মুখ তো অনুর মতো ছোটাছুটি করছে। তোহার ইচ্ছে করে হাত দিয়ে আমিরের কপাল ছুঁয়ে দিতে, কিন্তু সেটা করতে গেলেই আমিরের ঘুম লেগে যাবে। তোহা প্রথম থেকেই খেয়াল করে আসে আমির ঘুমানোর সময় একটুও নড়ে না, এক ফোঁটাও না। প্রথমে যেভাবে শোয় ঠিক সেভাবেই সারা রাত শুয়ে থাকে, আর একটু শব্দ হলেই উঠে যায়। সেই শব্দ যদি ছোট পিন মেঝেতে হালকা ঘষা লাগার মতো সূক্ষ্ম শব্দও হয়, কিংবা এক ফোঁটা পানি টুপ করে পড়ার শব্দও হয়, তাও আমির উঠে যায়। চোখ দুটো এমনভাবে খোলে যেন সে জাগ্রতই ছিল। এত সচল মানুষ কিভাবে হয়? এই যে তোহা এখন আমিরের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, আমি সেইটাও টের পেয়ে গেছে। হঠাৎ চোখ খুলে তাকায়, তোহা ঘাবড়ে যায়, অবাক হয়ে বলে, কি হয়েছে? আমির চশমা চোখে লাগিয়ে বালিশ থেকে মাথা উঠিয়ে বলল, তুমি ঘুমোনি কেন এখনো? আমার ঘুম আসছে না, কিন্তু আপনি উঠে গেলেন কেন? আমির ছোট্ট করে হাই তুলে বলল, ঘুম ভেঙে গেছে? কিভাবে ভাঙলো? তুমি 1 মিনিট ধরে আমাদেরকে তাকিয়ে আছো, এমন করলে ঘুমাই কিভাবে? তোহা চোখ বড় করে আবারও বিস্মিত গলায় বলল, মানে আপনি এতক্ষণ জেগেছিলেন? না, কিন্তু ঘুমের মধ্যে যদি কেউ এক ধ্যানে তাকিয়ে থাকে তাহলে আমার ঘুম ভেঙে যায়। অদ্ভুত তো। অদ্ভুত না, ঠিকই আছে, বরং তুমি অদ্ভুত। না ঘুমিয়ে বড় বড় চোখ করে আমার মুখের দিকে তাকিয়েছো কেন? হ্যাঁ, কি দেখছো? আপনাকে তোহা মুখ ফুসকে কথাটা বলে জিভ কাটল। আমির মুচকি হেসে বলল, আমার মুখে কি এমন আছে যে না ঘুমিয়ে আমাকে দেখতে হবে? তোহা ভ্রু কুঁচকাল। মানুষটা আবেগ ইমোশনও বোঝে না। মুখ চিমসে তোহা উচ্চারণ করলো, সরি, আর দেখবো না। আমির ফোনে লাইট চালিয়ে ঘড়ি দেখে নিল, এরপর বলল, 12:30 বাজে, 10 মিনিটে ঘুমোতো তো হয়। 10 মিনিটে একটা মানুষ কিভাবে ঘুমায়? আমি কি কম্পিউটার যে 10 মিনিটে অফ হয়ে যাব? মানুষ কম্পিউটারের চেয়েও সক্ষম। তুমি শুধু চোখ বন্ধ করে মনে করো তোমাকে 10 মিনিটেই ঘুমোতে হবে, দেখবে অটোমেটিক 9.5 মিনিটের মধ্যে ঘুম চলে আসবে। নাও, এখন শুরু করো। আপনি আমাকে ঘুম পাড়াতে চাইছেন কেন? এখন চাইলেও আমার ঘুম আসবে না, মাথা ব্যথা করছে। আর তুমি না ঘুমলে সেই টেনশন আমারও ঘুম আসবে না, তাই তোমাকে ঘুমাতে হবে। ঘুমাও, ওই মাথাটা টিপে দিচ্ছি তো। থাক, দরকার নেই, ঘুমোচ্ছি। দরকার না লাগলেও মাথা টিপে দিই। আমি সত্যি সত্যি তোহার মাথা টিপে দিচ্ছে। তোহা চোখ বন্ধ করে রইল। এই মানুষটা তার খুব যত্ন নেয়, কিন্তু শুধু শারীরিক যত্ন। তোহার শরীর খারাপ করলে কিংবা আঙুলে যদি সূচের মতো কিছু ফোটে তাহলেও পাগল হয়ে যায়, কিন্তু মনের খবর একদমই রাখে না। এই যে এখন তোহার মন খারাপ, কই আমির তো বুঝতে পারল না। মাথা ব্যথার কারণটাও জিজ্ঞাসা করল না, কিন্তু কষ্ট করে মাথাটা ঠিকই টিপে দিচ্ছে। এ ধরনের যত্নকে তোহা কি বলবে? ভালোবাসা নাকি অন্য কিছু? সকালে ঘুম থেকে উঠেই খুব বিচলিত বোধ করছে তোহা। একটা প্রশ্ন আমিরকে প্রতিদিন করার জন্যই উদ্গ্রীব হয়ে থাকে সে, কিন্তু কোনো এক নাম না জানা সংকোচ তার মনের প্রশ্নটা কঠিনভাবে দমিয়ে রাখে, কিছুতেই বের হতে দেয় না। আমিরের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করাচ্ছে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাওয়া অনেক সহজ মনে হয়। বুকের মধ্যে খুব ভারী একটা বস্তু লাফঝাপ শুরু করে। তোহার গলায় শব্দ আটকে যায়, সে হয়ে পড়ে শব্দহীন। আজকে তোহা ঠিক করেছে যেভাবেই হোক আমিরকে প্রশ্নটা করবেই, কারণ যতদিন এই কথা সে না বলবে মনের অবাধ্য অস্থিরতা থামবে না। নাম না জানা সংকোচের বেড়াচাল থেকেও তোহা বের হতে পারবে না। অস্বস্তিতে দমা আটকে আসার মতো অনুভূতিটা যে খুব ভয়ানক। তোহা জোরে জোরে 3 বার শ্বাস নেয়। আজকে আমিরকে সেই বিষয়ে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে। আমির খট করে দরজা খুলে ওয়াশরুম থেকে বের হলো। তোহার বুকের ভেতরে সেই শব্দটা তীরের মতো লাগে। ধর্মর করে বিছানায় বসা থেকে উঠে দাঁড়ালো তোহা। এক হাতের সাথে আরেক হাত ঘষাঘষি করছে, ঘন ঘন ঢোক গিলছে, আর চোখের পলক অবিরত ফেলছে। আমির ভ্রু কুঁচকে কিছুক্ষণ দেখলো, তারপর ভেজা মাথা তোয়ালে দিয়ে মুছতে মুছতে বলল, কিচ্ছু বলবে তোহা? তোহার আবার দম বন্ধ করে অনুভূতি হচ্ছে, লজ্জায় মুখ লাল হয়ে যায়। হাঁসফাঁস করতে করতে বলল, ইয়ে মানে চা খাবেন? আমির সন্দেহান কণ্ঠে বলল, এটা তোমার মনের কথাটা, যেটা বলতে চাও সেটা আগে বলো।
আর চা খাবো কিন্তু তোমার কথা শোনার পরে। কি নিয়ে এত ডিস্টার্বড তুমি? আবির প্রশ্নের ঝুলি নিয়ে বিছানায় বসে। তোহা স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, তেমন কিছু না, এমনি আর কি একটা প্রশ্ন করা ছিল। থাক, পরে করলেও হবে, আগে আপনাকে চাই দিই। তোহা ঘর থেকে পালানোর জন্য জড়োসড়ো হয়ে হাঁটতে লাগে। আমির হাত টেনে ধরল, দৃঢ় গলায় বলল, তুমি কথা শেষ না করে তো এখান থেকে নড়তে পারবে না তোহা। কি বলতে চাও সত্যি করে বলো। মিথ্যা বললে কিন্তু আমি বুঝে ফেলি। তোহার গলা কাঁপতে থাকে, শরীরও মৃদু কাঁপছে। আমির হাত ধরেছে তাই। আমি সেই কম্পন খেয়াল করে হাতটা ছেড়ে দিল। কাশির মতো শব্দ করে গলা পরিষ্কার করে বলল, কি জানতে চাও বলো। আপনি কিভাবে বুঝলেন আমি কিছু জানতে চাই? তোমার টেনশন করা দেখি বোঝা যাচ্ছে তুমি খুব গুরুত্বপূর্ণ কিছু জানতে চাইছো, কিন্তু লজ্জায় হয়তো বলতে পারছো না। আমার কাছে কিসের এত লজ্জা তোহা? কাম অন তোহা, আই এম ইওর হাজব্যান্ড। হাজবেন্ড শব্দটা সারা শরীরে কাঁপন ধরায়। কি সাংঘাতিক তাই না? অচেনা অজানা একটা ছেলে দিন রাত কানের কাছে বলতে থাকে, আই এম ইউর হাজব্যান্ড। আমার সামনে লজ্জা কিসের? সহজ হও, নির্ভয়ে বলো। সত্যি কি সহজ হওয়া যায়? বললেই নির্ভয়ে থাকা যায়? এই যে তোমার গলা শুকিয়ে আসছে, মনে হচ্ছে এক গ্লাস পানি না খেলে দুম করে মরে যাবে। এটা কেন হচ্ছে? আমি সাথে সাথে এক গ্লাস পানি ঢেলে তোহার সামনে দাঁড়ালো, কোমলভাবে বলল, নাও খাও। তোহা বিষয়ে বাকরুদ্ধ হয়ে যায়। এই মানুষটা এত কিছু খেয়াল করে, মনটা নিষ্পিস করছে প্রশ্নটা করার জন্য। তোহা কি করবে? আগে পানিটা খেয়ে নিল। আমির বলল, এবার বলো কি বলতে চাও। তোহা জিবা দিয়ে দুইবার ঠোঁট ভিজায়, এক হাতে থুতনি নিচের অংশ মালিশ করলো, সহজ হওয়ার চেষ্টা। আমি নিজে থেকেই বলল, আচ্ছা, মেনস্ট্রুয়াল প্রবলেম কি? প্যাড লাগবে? এই কথা তোহা এতই অপ্রস্তুত হলো যে ওর হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে গেল। তোহা আতঙ্ক নিয়ে তাকালো আমিরের দিকে। আমির একটুও বিরক্ত হলো না, ধৈর্য ধরে মেঝে থেকে কাঁচের টুকরোগুলো তুলতে লাগলো। তোহা ভয়ে ভয়ে বলল, আই এম সরি, কখন হাতের ফাঁক গলে পড়ে গেল বুঝতেই পারিনি। আমি কি এমন বললাম যেটা হেজিটেট হয়ে গেলে? তোমরা মানুষ এত লজ্জা পাও কেন? তোহা গোল গোল চোখ করে বলল, আপনি বুঝি মানুষ না? আমির উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ আমিও মানুষ, কিন্তু তোমার মতো এত লজ্জা পায় না। কাঁচের টুকরোগুলো ঘরের কোনায় রাখা ডাস্টবিনে ফেলে আসে আমির। তোহা এবার বলল, ছেলে মানুষ তো, লজ্জার কারণ আপনি কিভাবে বুঝবেন? কেন, ছেলেরা লজ্জা বোঝে না বুঝি? তাহলে পোশাক কেন পরে? লজ্জা না বুঝলে তো নগ্ন হয়ে রাস্তায় চলতে পারতো। তোহা হতভম্ব হয়ে যায়, কি উত্তর দিবে বুঝতেই পারে না। আমির বলল, নির্বিঘ্নে বলো তো। হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা কি ঠিক নাকি অন্য কিছু? না না, আপনি যা ভাবছেন তা না। এত ছোটখাটো বিষয়ে আপনাকে কেন বিরক্ত করব? আমি নিজের জিনিস নিজেই গিয়ে আনতে পারি। আসলে সমস্যাটা হচ্ছে, আমির এবার হালকা বিরক্ত হয়, অধৈর্যের মতো বলল। আবার থামলে কেন, বলো না। তোহা যথেষ্ট লজ্জা নিয়ে বলে, একটা ছোট্ট প্রশ্ন ছিল। বলো। আপনি তো বলেছেন আমাদের বিয়ের বয়স 3 মাস, এর মধ্যে 2.5 মাস আমি সুস্থ স্বাভাবিক ছিলাম। 15 দিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। মাথায় এখনো দাগ আছে, চিহ্নও আছে, সব বুঝলাম। কিছু অবিশ্বাসের কোনো উপায়ও নেই। এই বাসায় আমরা এসেছি মাত্র 1 দিন হয়। গত 14 দিন ধরে তো আমি হসপিটালেই ছিলাম। তারপর আমার অনুরোধেই আপনি আমাদের এলাকায় আমার বাসার পাশাপাশি ফ্ল্যাট ভাড়া করে সরাসরি বাবা মার কাছে নিয়ে এসেছেন। আমি কিন্তু এখনো জানি না আমরা আগে কোথায় থাকতাম, কিভাবে থাকতাম। ছবি ভিডিওতে যা দেখেছি সব তো রিলেশনের সময়, কিন্তু বিয়ের পরের ঘটনাগুলো তো কিছুই জানি না। তখন আমরা অনেকটা প্রবলেমের মধ্যে ছিলাম। কতটা ঝামেলা ফেস করতে হয়েছে জানো? তোমার তো কিছুই মনে নেই। তোমার বাবা সারা দেশ তোলপাড় করে তোমাকে খুঁজেছেন। প্রত্যেকটা জেলা থানায় থানায় ইনফর্ম করে রেখেছিলেন। প্রথম 1.5 মাস তো পুলিশ আমাদের হন্যি হয়ে ঘুরেছে। পেপারেও নিউজ ছাপা হয়েছিল, তোমাকে বাসা থেকে বের করাও তখন বিপজ্জনক। সোশ্যাল মিডিয়া সব জায়গায় শুধু তোমার হারানোর অ্যাডভার্টাইজ, দেওয়ালে দেওয়ালে পোস্টার। তোমাকে কত লুকিয়ে বাঁচিয়ে রাখতে হয়েছে তার কোনো আইডিয়াই নেই তোমার। শেষে ভিসাটা আসলো, অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়ার সব কিছুর ব্যবস্থা হলো, আর তখনই এত বড় অ্যাক্সিডেন্ট। আলাদা হয়ে যাওয়ার ভয় থাকা সত্ত্বেও আমি তোমাকে এখানে এনেছি। আঙ্কেল হয়তো আমার নামে মামলা করতে পারতেন, অপহরণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন। আঙ্কেল চাইলে আমাকে অন্তত 5-6 বছরের জেল তো খাটাতেই পারতেন। কত বিপদের আশঙ্কা, তবুও আমি কোনো কিছু তোয়াক্ক করিনি। কারণ কি জানো? তুমি যেন একটু খুশি থাকো। তুমি তো আমাকে অপহরণ করনি, বাবা কেন আমার নামে মামলা করবে? অপহরণ না করলেও তোমাকে দিয়ে সব অস্বীকার করিয়ে আমাকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসাতে পারতেন, কিন্তু শাস্তি দিতে পারতেন। আমার বাবা এত খারাপ লোক না। সেটা আমার সৌভাগ্য। যেখানে আমারও দোষ আছে সেখানে বাবা একলা তোমাকে কেন শাস্তি দেবে?
দিলে আমাদের দুজনকেই একসাথে দেবে, বরং আমাকে আরো বেশি দেবে, কারণ আমি মেয়ে হয়ে বিশ্বাস ভেঙেছি, প্রতারণা করেছি। আর তুমি তো পরের ছেলে। দেখো, সবচেয়ে বেশি শাস্তি কিন্তু আসলে আমিই পাচ্ছি। কারণ আমার বলা প্রত্যেকটি কথা তুমি স্বীকার করেছো। নাহলে তুমি তো অতীতের সব ভুলেই গিয়েছিলে তোহার। যদি বাবা মাকে ফিরে পেয়ে আমাকে অস্বীকার করতে, এই ভয় কি আমার ছিল না? তোহা মাথা তুলে বলল। আমি তো অকৃতজ্ঞ না। আমির মুচকি হেসে বলল, এটাও আমার সৌভাগ্য। বাই দ্য ওয়ে, মেইন পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছি আমরা। তবে কি জানতে চাইছিলে সেটা বলো। তোহা আবার অস্বস্তিতে আমতা আমতা শুরু করলো। আমির দাঁত খিঁচড়ে বলল, উফ, একটা কথা বলতে 3 ঘন্টা লাগাবে নাকি? আসলে আমি জানতে চাইছি, বিয়ের পর সর্বপ্রথম আমরা কোথায় গিয়েছিলাম? আমার এক বন্ধুর বাসায়। ও, তারপর সেখানে কি হয়েছিল? কি আর হবে, সেখানে এক রাত থেকে সকালে তো বেরিয়ে গেছিলাম। মনে রাখার মতো তো কিছু হয়নি। তোহা আড়ষ্টতা নিয়ে প্রশ্ন করলো, কিছুই হয়নি? বুঝেছি। তবে কি জানতে চাইছো? আচ্ছা, আসলে তোহা, তুমি মা বাবাকে ছেড়ে আসে মেন্টালি খুব ডিস্টার্ব ছিলে কয়েকদিন। সারাক্ষণ আপসেট হয়ে থাকতে। তাই আমি কখনো তোমার সাথে জোর জবরদস্তি করিনি। এটা আমার উচিতেও আসেনি। ওয়াহিদের বাসা থেকে চলে আসার পর তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য ছদ্মনাম দিয়ে একটা মহিলা কলোনিতে রেখেছিলাম। আর আমি আমার ব্যাচেলার বাসায় থাকতাম, চাকরি খুঁজতাম। প্রতিদিন একবার করে দেখা হতো। তখন আলতো করে জড়িয়ে ধরা ছাড়া আর কিছুরই সুযোগ হতো না। এবার নিশ্চয়ই বুঝেছো, জানি আমাদের মধ্যে শারীরিক একটা গ্যাপ আছে। আমি চাই এটা ততদিন থাকুক যতদিন না তুমি নর্মাল হও। এবার বুঝেছো? তোহার মন থেকে অজান্তেই একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। এতদিনে সব জড়তা, লজ্জা, ভয়, আড়ষ্টতা এক নিমিষেই শেষ হয়ে যায়। এই মানুষটার প্রতি আগের চেয়েও বেশি শ্রদ্ধাবোধ কাজ করছে। কে বলেছে আমির ওর মনকে গুরুত্ব দেয় না? অবশ্যই দেয়, সবচেয়ে বেশি দেয়। তোহা কণ্ঠে খুশি জোয়ার মিশিয়ে অস্বস্তি ঠেকাতে বলল, বসো, তোমাকে চা এনে দিচ্ছি। আমির চিন্তিত মুখে বিছানায় ধপ করে বসলো। চশমাটা খুলে ভাবতে লাগলো, সে তোহাকে সব ঠিকঠাক বোঝাতে পেরেছে কি? তোহার মনে এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই তো? আমির যা বলেছে সবই যে মিথ্যে বানানো গল্প। তোহা কোনোদিন জানবেও না আমিরের অতি সাধনার বিশাল ড্রিম প্রজেক্টের ছোট্ট একটা অংশ ছিল তোহা। এছাড়া ওর আর কোনো মূল্যই নেই। তোহা যখন চুলা জেলে কেটলিতে চা বসালো, তখনই কলিং বেল বাজে। তোহা দরজা খুলে দেখলো পূরবী এসেছে। তোহার মনে প্রশান্তি ছেয়ে যায়। কেন জানি মনে হচ্ছে পূরবীকে মা পাঠিয়েছে। তোহা খুশি হয়ে বলল, পূর্বী। পূরবী গম্ভীর মুখে জিজ্ঞাসা করে, ভেতরে আসবো? অবশ্যই আসবি, আয় আয়। পূরবী ভেতরে ঢুকে আশপাশটা দেখতে লাগলো। তারপর কথায় ঠেস মারার মতো বলল, ভালোই তো গুছিয়েছিস নতুন সংসার। তোহা নিচু স্বরে বলল। মা বাবা কেমন আছে? পূরবী তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এতদিন যেমন ছিল এখন তার চেয়েও খারাপ আছে। আগে তোর ফিরে আসার অপেক্ষায় কাঁদতো, এখন তুই ফিরে এসেছিস তাই খুশিতে কাঁদে। পূরবীর খোঁচা মারা উত্তরে তোহার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চোখের কোনায় পানি জমে ওঠে। মুখে হাত দিয়ে কেঁদে ফেলতে ইচ্ছে করে। তোহা কান্না লুকানোর জন্য নরম গলায় পূরবীকে বলল, তুই বস, আমি একটু আসছি। তোহা দ্রুত রান্নাঘরে ঢুকে তারপর মুখে 2 হাত ঠেসে কাঁদতে শুরু করলো। পূরবী একটু পর রান্নাঘরে যায়। তোহা তখন কান্না থামিয়ে চা ঢালায় মনোযোগ দেয়। পূরবী বলল, 3 মাস ধরে সংসার করিস, এখনো চাটাটাও ভালো করে বানানো শিখলি না। এত বাজে রং কেন চায়ের? তোহা শুকনো গলায় বলল, আমি যেভাবেই চা বানাই উনি সেভাবেই খেয়ে নেয়, কখনো অভিযোগ করে না। তা করবে কেন? যে প্রেম দেখলাম তোদের, বলক ওঠা দুধের ফেনার মতো উপচে উপচে পড়ে। তোহা প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, তোরা গ্রাম থেকে কবে এসেছিস? আমরা কবে এসেছি মানে? আমি তো আগেই ছিলাম, মা আমাকে নিতে এসেছিল, তারপর আন্টির অবস্থা দেখে এখানেই থেকে গেছে। ও, তুই আগে থেকেই ছিলি? কবে এসেছিস এখানে? তুই থাকতেই তো এসেছিলাম। তোহা চোখ ছোট করে বিভ্রান্তি নিয়ে বলল, আমি থাকতে? এমন ভান করছিস যেন কিছুই জানিস না। আমার জন্য শপিং করতেই তো গিয়েছিলি সেদিন, মনে নেই? আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম। আমার কোনো ভালো ড্রেস ছিল না, আর তোর ড্রেসও আমার লাগছিল না। আমি তো মাশাআল্লাহ তোর থেকে 3 ডাবল। তাই তুই নিজেই শখ করে আমার জন্য কাপড় কিনতে গিয়েছিলি। সব ভুলে গেলি? অবশ্য মনে থাকবে কিভাবে? সেদিন তো আসলে আমার জন্য শপিং করতে যাসনি, নিজের জন্য গিয়েছিলি। বয়ফ্রেন্ডের সাথে পালানোর জন্য বাসা থেকে জামা কাপড় নিয়ে গেলে তো আন্টি সন্দেহ করতো, তাই আমার জন্য শপিং করার কথা বলে বাসা থেকে বের হয়েছিস। আসলে শপিং করবি তোর নিজের জন্য, তারপর 3 মাসের জন্য লাপাত্তা হবি। পরে বাচ্চা সমেত ফেরত এসে নেকা কান্না কাঁদতে কাঁদতে মাকে বলবি, মাফ করে দাও মা, আর এমন হবে না। তারপর সবাই মেনে যাবে। হ্যাপি এন্ডিং,
কি বুদ্ধি রে তোর তোহা, তোকে খুব সহজ সরল ভাবতাম আমি, কিন্তু তুই আসলে গভীর জলের মাছ। তোহা চায় ট্রে হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। পূরবীর বলা কোনো কথাই তার মাথায় ঢুকছে না, কারণ কিছুই যে মনে পড়ছে না। গোটা 1 বছরের সমস্ত স্মৃতি তোহার ব্রেন থেকে ভ্যানিশ হয়ে গেছে। তাই পূরবী কবে তাদের বাসায় এসেছিল, তার সাথে থেকেছিল, তাদের একসাথে কাটানো সময়গুলো কিছুই তোহার মনে নেই, একটুও মনে নেই। তোহার মুখের সামনে তুড়ি বাজায় পূরবী, ভ্রু কুঁচকে বলল, কি এত চিন্তা করছিস? আমি সব বুঝে ফেললাম কিভাবে এটা ভাবছিস? আরে বুঝবই তো, সেই লেদাকাল থেকে তোকে আমি চিনি। তুই যে ওপরে ভোলা ভালা সাজার ভান করছিস আর তলে তলে টেম্পু চালানো ভালোই জানিস, সেটা তোকে দেখলেই বোঝা যায়। আচ্ছা তোহা, আমি তো তোর বেস্ট ফ্রেন্ডের মতো ছিলাম, একবার তো আমার সাথে সব শেয়ার করা যেত না? তুই তো সব পেটের কথা আমাকে বলতি, অথচ এত বড় একটা ঘটনা আমার কাছে কিভাবে লুকিয়ে রাখলি? তোহা নিশ্চুপ। পূরবী যখন বুঝলো তোহার কাছ থেকে কোনো উত্তর আসবে না, তখন হার মেনে বলল, আচ্ছা শোন, আমি তোকে নিয়ে যেতে আসছি, আন্টি ডেকেছে, জলদি কাজ শেষ করে আমার সাথে চল। তোহার চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। প্রফুল্ল চিত্তে বলল, আম্মু আমায় যেতে বলেছে? হ্যাঁ, আর এত খুশি হওয়ার কিছু নেই, আন্টির মেজাজ ভালো না, সাবধানে কথা বলবি, না হলে আবার কালকের মতো 2-4 ঘা লাগিয়ে দিতে পারে, তখন কিন্তু তোর আল্লাতে জামাই থাকবে না বাঁচানোর জন্য। পূরবী ব্যঙ্গ কণ্ঠে আমিরের গলা নকল করে শোনালো, আন্টি আন্টি, ওকে মারবেন না প্লিজ, তোহা প্রেগনেন্ট, ওর কষ্ট হবে। পূরবী কথা শেষ করেই মুখ টিপে হাসতে শুরু করে। তোহা বলল, পূর্বী, তুই 1 মিনিট দাঁড়া, আমি ওনাকে চা দিয়ে আসছি। আর তুই কি চা খাবি? পূরবী মুখ বিকৃত করে বলল, ছি, এত জঘন্য চায়ের রং, আমি খাই না। তোহা হেসে ফেলে। কোনো কথাই গায়ে লাগছে না। দুনিয়া ভেসে গেলেও তার কিচ্ছু যায় আসে না। মা তাকে ডেকেছে, এর চেয়ে খুশি সংবাদ আর কি হতে পারে? তোহা উত্তেজনায় কাঁপতে কাঁপতে আমিরের ঘরে গেল চা নিয়ে। তার চোখ দুটি জল জল করছে, মুখে হাসি লেগে আছে। আমির তোহার হাসি দেখে নিজেও হাসে। তারপর চায়ে চুমুক দিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? পূর্বী এসছে, আমাকে বাসায় নিয়ে যেতে চায়। আম্মু নাকি আমাকে ডেকে পাঠিয়েছে। তাই? কোথায় পূরবী? রান্নাঘরে আছে। রান্নাঘরে কেন? ওকে বসতে বলো, আমাদের সাথে ব্রেকফাস্ট করুক। ও করবে না, চা অফার করেছিলাম, সেটাই তো করে দিয়েছে। আসলে ও একটু ঘাড় তারা টাইপ। বাদ দাও, তুমি থাকো, আমি ওর সাথেই যাই। আর ফ্রিজ থেকে ব্রেড নিয়ে ব্রেকফাস্ট করবে। শোনো তোহা, বলো। খুশিতে তোহার গলা কাঁপছে। আমির বলল, মনে হচ্ছে আন্টির রাগ কমেছে। আমারও তাই মনে হয়। আমির তোহার মুখের ডান পাশ আলতো করে ছুঁয়ে বলল, বলেছিলাম না, আন্টি বেশিক্ষণ তোমার উপর রাগ জমিয়ে রাখতে পারবে না। তোহা দ্রুত মাথা নেড়ে বলল, হুম, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এবার যাই? আচ্ছা যাও, কিন্তু প্রেগনেন্সির বিষয়টা নিয়ে প্রশ্ন করলে কি বলবে? ঠিক তো? কি বলবো? বলবে 3 মাস চলে। আবার মিথ্যে বলবো? আম্মু যদি বুঝে যায়? বুঝবে না, আপাতত এটা বলো। আমার মনে হয় সব জিজ্ঞেস করতে করতে তোমাকে ডেকেছে। ঠিকঠাক উত্তর দিতে পারবে তো? আবার গন্ডগোল যেন না হয়। কিছু হবে না, যাই। যাও। তোহা খুশিতে দৌড়ে যায়। আমির মৃদু হাসি দিয়ে চশমাটা ঠিক করলো। লতিফা দরজা খুলে পূরবী আর তোহাকে দেখে স্বাভাবিক গলায় বলল, তোরা ভিতরে আয়। পূরবী তোহাকে নিয়ে ঢুকলো। লাভলির ঘরে দরজাটা সম্পূর্ণ ভিড়ানো। পূরবী আস্তে করে দরজাটা খুলে ক্যাটকেট শব্দ হয়। পূরবী বলল, আসবো আন্টি? লাভলি কি যেন বললেন, তোহা শুনল না। তার নজর রান্নাঘরের দিকে। রিম্মি দাঁড়িয়ে সিঙ্কের উপরে সবজি কাটছে আর এক দৃষ্টিতে চেয়ে আছে তোহার দিকে। মেয়েটাকে প্রথম থেকেই খুব অদ্ভুত লাগে তোহার, এখনো লাগছে। তোহাকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে পূরবী কোনোই দিয়ে ধাক্কা মারল। তোহা সম্বিত ফিরে পায়। তারপর চাপা স্বরে জিজ্ঞাসা করল, এই মেয়ে এখানে কেন? পূরবী ফিসফিসিয়ে উত্তর দিল, ওর পুরো নাম রিম্মি, নীল ভাইয়ের গার্লফ্রেন্ড। জানিস, ভাই ওই মেয়েটার জন্য একদম পাগল। হাতে কাজ বেশি থাকলেই মা ওকে ডেকে আনে। যে কোনো কাজে মারাত্মক পারদর্শী। মেয়েটা মেশিনের মতো কাজ করতে পারে। তোহা আর কিছু না বলে লাভলির ঘরে ঢুকলো। সে পূরবীর কথা এত সিরিয়াসলি নেয়নি। মেশিনের মতো কাজ বলতে তোহা ভেবেছে খুব দ্রুত কাজ। লাভলি বিছানায় আছোয়া হয়ে বই পড়ছিলেন। তোহা মাথা নত করে বলল, আম্মু কেমন আছো? কথাটা বলতে গিয়ে তোহার গলা ধরে আসে, চোখ ভিজে যায়। লাভলি নির্বিকার ভঙ্গিতে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বললেন,
পূর্বী, ওকে জিজ্ঞেস কর আমাদের বাসার পাশেও কেন বাসা নিয়েছে। দুনিয়াতে কি আর কোথাও জায়গা ছিল না? এখানেই কেন মরতে এলো? মায়ের ঝাঁঝালো কথায় তোহার বুক ফেটে চৌচির হয়ে যেতে চায়। পূর্বী মাথা নিচু করে চুপ রইল। লাভলি বললেন, ও আসলে কি চাইছে? আমরা মরে যাই ওর জন্য? 3টি মাস ধরে নিখোঁজ থেকে কম জ্বালায়নি, এখন সশরীরে এসেছে জ্বালাতে। আমার শরীর ভালো নেই, তার উপর ও চোখের সামনে থাকলে জীবনও সুস্থ হতে পারবো না। রাগের দুঃখে ওকে আমার খুন করতে ইচ্ছে করে। ওকে আমাদের শান্তিতে বাঁচতে দিবে না। ওকে বল আজকের মধ্যেই যেন ওই বাসা থেকে চলে যায় ওরা, না হলে আমরা চলে যাব। ওর প্রতিবেশী হয়ে থাকার কোনো ইচ্ছে নেই। তোহা হাও মাও করে কেঁদে মায়ের পা জড়িয়ে ধরে বলল, আমায় মেরে ফেলো মা, তবুও চলে যেতে বলো না। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। লাভলি পা টেনে নিয়ে বললেন। এই জন্যই তো পালিয়ে গেছিলি, তাই না? তোহা অসহায় দৃষ্টিতে তাকাল। লাভলি পুনরায় বললেন, আমাদের ছেড়ে থাকতে পারবি না, তবুও 3 মাস দিব্যি আরামসে থেকেছিস। আর এখন কি এসেছিস নাটক দেখাতে? তোর নাটক দেখার সময় আমার হাতে নেই, আর তোকে সহ্য হয় না এখন। ওই মুখ দিয়ে তুই আমাকে মা বলবি না। আমি কারো মা হতে চাই না, আমার মেয়ে মরে গেছে। তোহা হু হু করে কান্না শুরু করলো। লাভলি উঠে দাঁড়িয়ে কঠিন গলায় বললেন, 2 দিনের মধ্যে তুই এই এলাকা ছেড়ে না গেলে আমরা চলে যাব। পূর্বীর আঙ্কেলকে বলেছি নতুন বাসা দেখতে। তোহার কান্নার বেগ আরও বাড়ে। আগে মা বলতেন তোর বাবা, এখন বললেন পূরবীর আঙ্কেল। আবার মা ডাকতেও নিষেধ করে দিয়েছেন। উনার মেয়ে নাকি মরে গেছে। এসব তোহার মানতে ভীষণ কষ্ট হচ্ছিল। লাভলি রুম থেকে বের হয়ে গেলেন। তোহা মেঝেতে গুটিসুটি হয়ে বসে কাঁদতেই থাকলো। পূরবী তোহার এক হাত ধরে বলল, ওঠ, কাঁদিস না। আন্টি রাগ করে ওগুলো বলেছে। সকালে উঠে কিন্তু আমাকে তোর খোঁজ নিতেই পাঠিয়েছিল। কাল সারা রাত তোর জন্য কান্নাকাটি করেছে। আন্টি আঙ্কেল দুজনেই তোর কাজে খুব কষ্ট পেয়েছে। এই ঘা এত সহজে সারবে না, একটু ধৈর্য ধর। তোহা মাথায় হাত রেখে কাঁদছেই। হঠাৎ ধুমধাম শব্দ হলো। চোখের পলকে রিম্মি ঘরে ঢুকে বিদ্যুতের গতিতে দেয়ালে ঝুলানো ছবিটা আঁকড়ে ধরে। তোহার পূর্বে হকচকে যায় রিম্মির অদ্ভুত আগমনে। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর ওরা বুঝতে পারল তোহার মা বাবার বড় ফ্রেমের বিয়ের ছবিটা আরেকটু হলেই দেয়াল খসে পড়ে যেতে নিচ্ছিল। রিম্মি এভাবে এসে না ধরলে 18 বছরের স্মৃতি এক নিমিষেই গুড়িয়ে যেত। কিন্তু এটা কিভাবে হলো? তারা দুজনে তো কাছে বসে থেকেও বুঝতে পারল না ছবিটা পড়ে যাচ্ছে। আর রিম্মি সেই রান্নাঘর থেকে দৌড়ে এসে ছবিটা ধরেও ফেলল। কোনো সাধারণ মানুষ এত দ্রুত দৌড়াতে পারে নাকি? তোহার মাথায় কিচ্ছু ঢুকছে না। সে হতভম্ব। পূর্বে উঠে গিয়ে রিম্মির সাথে ছবিটা ধরল। তারপর দুজনে মিলে ছবিটা দেয়ালে সুন্দর মতো সেট করে দিল। তোহা চুপচাপ বসে দেখল। রিম্মি কাজ শেষ করে রোবোটিক স্টাইলে চলে গেল। তোহা জিজ্ঞাসা করল, এটা কি ছিল? পূরবী হেসে বলে, কেরামতি? এই মেজে কত কেরামতি দেখায় রে ভাই। এটা তো কিছুই না। প্রথম প্রথম আমার খুব ভয় লাগতো। ও বাসায় আসলেই আমি বারান্দায় না হলে খাটের নিচে লুকিয়ে থাকতাম। এমনভাবে মুখের দিকে তাকায় মনে হয় খুন করে দিবে, ডাইনির মতো লাগে। সেদিন কি হলো জানিস? সন্ধ্যায় আমি মাত্র গোসল করে বের হয়েছি, হঠাৎ ধাম করে দরজা ধাক্কানো শুরু করলো। কে রিম্পি? হ্যাঁ, দরজা খোলার পর মেয়ে আমাদের সবাইকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে যায়। শুধু আমাদের না, সারা ফ্ল্যাটের মানুষকে 1 মিনিটের মধ্যে বড় মাঠের সামনে নিয়ে জড়ো করে। কে রিম্মি? ভূমিকম্প হচ্ছিল, আমরা তখনও কিছু টের পাইনি। এরপর যখন বড় মাঠে গিয়ে দাঁড়ালাম, মাটি এমনভাবে কাঁপছিল, প্রত্যেকটা বিল্ডিং দোলনার মতো দুলছিল। মনে পড়লেই আমার আত্মা কাঁপে। তুই বিশ্বাস করবি না তোহা, কি ভয়ানক ছিল সেই দিন। ভূমিকম্প কতক্ষণ হয়েছে? সর্বোচ্চ 10 সেকেন্ড। 10 সেকেন্ডের ফ্লাইটে সবাই বড় মাঠে কিভাবে চলে গেল? আমাদের আগেই বাসা থেকে বের করেছে। তখন ভূমিকম্প হচ্ছিল না, কিন্তু আমরা ভেবেছিলাম হচ্ছে, তাই সবাই যেভাবে পারি দৌড়ে বের হয়ে যাই। এরপর যখন বাসায় আসলাম, দেখি চেয়ার টেবিল সব উল্টানো, অনেক কিছু পড়ে ভেঙে গেছে, দেয়ালের অনেক জায়গায় ফেটে গেছে। আর আন্টি আঙ্কেলের বিয়ের ছবিটা তখন খাটের ওপর পড়ছিল, তাই ভাঙেনি। কিন্তু আমরা যদি বড় মাঠে আশ্রয় না নিতাম তাহলে অনেক বড় বিপদ হতো। সবাই গুরুতর আহত হতাম। খালি জায়গায় ছিলাম, দেখতেই অক্ষত ছিলাম। তোহার রসগোল্লার মতো চোখ করে বলল, এই মেয়ে ভূমিকম্পের আভাস আগে থেকে কিভাবে টের পেল? পূরবী ঠোঁট উল্টে বলল, আল্লাহ জানে।
আমার কাছে তো মাঝে মাঝে ভূত মনে হয়। ও বাসায় আসলে আমি আয়তাল কুরসি পড়া শুরু করি। আচ্ছা, এই মেয়েটা নীল ভাইয়ের গার্লফ্রেন্ড কিভাবে হলো? সে অনেক কাহিনী। প্রথমে নীল ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল ওর বড় বোন অন্তরার সাথে, কিন্তু নীল ভাই এই মেয়েকে বিয়ে করবে। এসব নিয়ে যে কত কাহিনী। মারুফা আন্টি তো এখনো মানতে পারেনি এই মেয়েকে। মারুফা আন্টিকে? নীল ভাইয়ের মা। তুই দেখিসনি ওনাকে? ছোট থাকতে একবার দেখেছিলাম, তেমন একটা মেয়ে নেই। আমার কি মনে হয় জানিস, মেয়েটা জাদুকারী। নীল ভাইয়াকে বশ করেছে। না হলে উনি হঠাৎ এই বোবা মেয়ের জন্য কেন এত পাগল হবে বল? রিম্মি বোবা? হ্যাঁ, পুরো বোবা। কোনো শব্দ করতে পারে না, এ আ করেও কথা বলতে পারে না। এই জন্যই তো বলি, এত চুপচাপ কিভাবে থাকে। আমি শুনেছি বোবা মানুষের সিক্স সেন্স অনেক স্ট্রং হয়। ও যেগুলো করে ওগুলো কোনো সিক্স সেন্সের মধ্যে পড়ে না। আলটিমেটলি কোনো সাধারণ কাজের মধ্যেই পড়ে না। ওর সব কাজকর্ম অদ্ভুত। আমার তো এই মেয়েকে ডাইনিই মনে হয়। তোহা চুপ করে ভাবছে। পূরবী আবার বলল, এই, তোর মনে আছে নীল ভাই একবার তোর কাছে সাংকেতিক ভাষা শেখার বই নিয়েছিল না? সেটাও কিন্তু এই মেয়ের জন্যই। তখন থেকেই চক্কর চলছে, অথচ আমরা কেউই টের পাইনি। সাংকেতিক ভাষা শেখার বই কবে নিয়েছিল? আমার তো মনে পড়ছে না। আরে একদিন রাতের বেলা যে আমরা ছাদে গিয়ে দেখলাম নীল ভাইয়া লাইট লাগিয়ে বই পড়ছে, তুই মরা লাশ ভেবে ভয় পেয়েছিলি। আচ্ছা তোহা, তোর রক্কাটা শাহের কথা মনে আছে? তুই তো ওনার কথা শুনলেই ভয়ে কাঁপতি। এখনো কি ভয় লাগে? তোহা কপালে ভাঁজ সৃষ্টি করে বলল। রক্কাটা সহ আবার কি জিনিস? এবার পূরবীর মেজাজ খারাপ হয়ে যায়। আলতো করে তোহাকে একটা চড় দিয়ে বলল, ঢং করিস কেন? রক্কাটা শাহকেও চিনিস না? আচ্ছা, আমাদের ভুলে যাওয়ার জন্য তোর জামাই আবার তোকে পানি পড়া খাওয়ায়নি তো? ধুর, ফালতু কথা বলিস না। মায়ের রাগ কিভাবে কমাবো সেই আইডিয়া দে। ধৈর্য ধর, আপাতত এইটা ছাড়া আর কিছু বলতে পারছি না। তোহা উঠে চলে গেল। তার খুব অভিমান লাগছে। সে জানে সে দোষী, তাই বলে মা এইভাবে বলবে, এমন করে তাড়িয়ে দিতে চাইবে। মা যেন তাকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছে না। তোহা বাসায় যেতেই দেখলো আমি টেবিলে নাস্তা রেডি করছে। তোহাকে দেখে আমি জিজ্ঞাসা করলো, কি অবস্থা? তোহা মাথা নিচু করে টেবিলে বসলো। তারপর মন খারাপ করে মায়ের কথাগুলো বলল। আমি তোহার মাথায় হাত বুলিয়ে বলল, থাক, মন খারাপ করো না, একটু ধৈর্য ধরতে হবে। আসলে আন্টি আঙ্কেল খুব বড় আঘাত পেয়েছে তো, রাগ কমতে একটু সময় লাগবে। পূর্বেও তো তাই বলেছে। না, এখন ব্রেকফাস্ট করো। আমের এই কথা বলে নিচে ব্রেডে মাখন লাগিয়ে তোহাকে খাইয়ে দিতে লাগলো। তোহা চুপচাপ খেলো, যদিও তার একদমই খেতে ইচ্ছে করছিল না। কিন্তু আমিরের যত্নটা মিস করতে চায় না সে। আমি নিশ্চয়ই বুঝেছে মন খারাপ দেখে তোহার নিজ হাতে খেতে ইচ্ছে করছে না, তাই আমির কিছু না বলে ওকে খাইয়ে দিচ্ছে। ওর এই ছোট ছোট যত্নগুলো তোহার খুব পছন্দ। আমি যখন এভাবে যত্ন করে তোহার মনের মধ্যে কোথাও যেন একটা অহংকার জন্মায়। এই অহংকার বোধ কিসের তোহা জানে না। তোহার চেয়ারে বসেছিল আর আমিরও সামনে দাঁড়িয়ে। তোহার মুখে খাবার দেওয়ার জন্য বারবার আমিকে একটু করে ঝুঁকতে হচ্ছে। হঠাৎই তোহার দৃষ্টিগোচর হলো আমিরের গলার সে ব্লেডটা। সঙ্গে সঙ্গেই হেঁচকি উঠে যায়, মাথা কয়েকবার চক্কর দেয়। আমির তোহাকে দ্রুত পানি ঢেলে দিল। তোহা গড়গড় করে পানি খায়, তারপর জোরে জোরে শ্বাস নেয়। আমিরের গলার ওই জিনিসটা দেখলে তোহার এমন কেন লাগে সে নিজেও জানে না। একটা অবিদিত আতঙ্ক মনের মধ্যে জেঁকে বসে, ভয় ভয় লাগে। তোহাকে অস্বাভাবিক দেখে আমির কপালে হাত রাখলো, গালে গলায় স্পর্শ করলো। তোহার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। টেবিল ধরে উঠে দাঁড়ানোর সময় আরেকবার মাথাটা চক্কর দেয়। আমির তোহার কাঁধ ধরে বলল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তেমন কিছু হয়নি, একটু শুয়ে থাকলেই ঠিক হয়ে যাবে। বিছানা পর্যন্ত যেতে পারবে? হ্যাঁ। পারবে না, চলো আমি দিয়ে আসছি। আমির কথা বলেই তোহার বাম হাত নিচের ঘাড়ের পেছনে নিয়ে তোহাকে কোলে তুলল। তোহার সারা শরীরে যেন বিদ্যুৎ প্রবাহিত হয়, ইলেকট্রিক শক। তোহা ঝিরঝির করে কাঁপতে থাকে। আমির ওকে বালিশ পেতে শোয়ায়। তোহার কাঁপুনি থামে না, কারণ আমিরের হাত তখনও তোহার পিঠে। এই মানুষটা ছোঁয়া এত যন্ত্রণাদায়ক কেন? সম্পূর্ণ শরীরে যেন বিষ ঢুকে গেছে, প্রশান্তির বিষ। আমিরের দিকে ক্লান্ত দৃষ্টিতে তাকায় তোহা। সেই মোহময় দৃষ্টি আর কাঁপাকাঁপি দেখে আমির বুঝতে পারে তোহার মনের অনুভূতি। সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় তোহাকে, তারপর সোজা হয়ে বসল। তোহা জড়সড় হয়ে শুয়ে রইল। ওর নিঃশ্বাস তখনও ওঠানামা করছে। আমি চোখ থেকে নেমে আসা চশমাটা ঠিক করে বলল, তুমি রেস্ট নাও তো, হয় কিছু দরকার লাগলে দেখবো। তোহা উত্তর দিতে পারল না। আমি জায়গা ত্যাগ করল। কিছুক্ষণ বাদে তোহার মনে পড়ল রিম্মির অদ্ভুত কাণ্ডের কথা। ইচ্ছে হলো আমিরের সাথে বিষয়টা শেয়ার করতে,
পর মুহূর্তে আবার মনে হলো তার বাবা মায়ের সুন্দর বিয়ের ছবিটার মতো তাদেরও একটা বিয়ের ছবি বানানো উচিত। কিন্তু তোহা কখনো তাদের বিয়ের ছবি দেখেনি। আমিরকে আগে জিজ্ঞেস করতে হবে তাদের বিয়ের ছবিগুলো কোথায়। এই ভেবে তোহা ছটপট উঠে বসলো। আমির বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তোহা বারান্দা গিয়ে ডাকলো, এই শোনো, আমির না তাকিয়ে আনমনে জবাব দিল, হুম। আমাদের বিয়ের ছবিগুলো কিন্তু আমার এখনো দেখা হয়নি, একবার দেখাবে? আমাদের তো বিয়ে হয়নি তোহা। তোহার মাথায় বজ্রপাত হলো। কি বিয়ে হয়নি মানে? আমির মুখ ফসকে কথাটা বলে নিজে নিজেকে মনে মনে গালি দেয়। এবার সামলাবে কিভাবে? তোহা এতটাই ঘাবড়ে যায় যে ওর মুখ দিয়ে তোতলানো শব্দ বের হয়। বিয়ে হয়নি মানে কি? আমির এক হাতে চশমা সোজা করে বলল, হয়নি মানে? বিয়ে হয়েছে কিন্তু বিয়ের ছবি তোলা হয়নি। তোহা বুকের মাঝে হাত রেখে শান্ত হলো। ঠান্ডা শ্বাস নিয়ে বলল, ও তাই বলো, আমি ভাবলাম বিয়েটাই হয়নি। আচ্ছা, কিন্তু ছবি তোলা হলো না কেন? কারণ আগেই বলেছি আমরা খুব ঝামেলার মধ্যে বিয়েটা করেছিলাম। কবুল কিভাবে বলেছি সেটাই তো মনে পড়ছে না। আবার তুমি ছবির কথা বলছো? তোহা সন্দিহান মুখে চোখ সংকুচিত করে বলল, তাই বলে একটা ছবিও তোলা হয়নি? বিয়ের সাজে আমার কোনো ছবি নেই? তুমি মোবাইলেও একটা সেলফি তুলে রাখোনি? না। তোহা হাত ভাঁজ করে অভিমানী কণ্ঠে বলল, অদ্ভুত, আমাদের বিয়ে হয়েছে কিন্তু একটা ছবি পর্যন্ত তোলা হয়নি। ছবি কি খুব ইম্পর্টেন্ট? অন্তত একটা ছবি স্মৃতি হিসেবে থাকা দরকার ছিল। স্মৃতি হিসেবে ছবি কেন রাখতে হবে? অন্য কিছুও তো রাখা যায়। বিয়ের রাতে আমি তোমাকে যে পাইলটা দিয়েছিলাম ওইটা ধরে নাও আমাদের বিয়ের স্মৃতি। এটা কখনো পা থেকে খুলবে না, কখনো হারাবে না। তোহা নিজের পায়ের দিকে তাকালো। একটা খুব সুন্দর সিলভারের তৈরি স্টোন পায়েল তোহার পায়ে লাগানো। এই জিনিসটা তোহা সত্যিই খুব পছন্দ করে। গোসল ছাড়া কখনোই পা থেকে খোলে না, আবার গোসলের পরও সবার আগে এইটাই পায়ে পরে নেয়। তোহা মন খারাপের স্বরে বলল, আচ্ছা, তোমার বন্ধু ওয়াহিদ ভাইয়ের বাসায় গিয়েও কি আমাদের কোনো ছবি তোলা হয়নি? হয়তো ওরা তুলেছিল কিন্তু সেই ছবি আমার কাছে থাকবে কি করে? ওদের কাছে মনে হয় আছে। তাহলে ওদেরকে বলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে। আমিরের মুখ কঠিন হয়ে এলো। শক্ত গলায় বলল, আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না, এটা তো তুমি জানো তোহা। তোহা আমিরের হাত ধরে বাচ্চাদের মতো আবদার শুরু করলো, প্লিজ প্লিজ, আমার জন্য একটু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হও। আমির উত্তর দিল না। অপ্রয়োজনীয় কথা সে একদম পছন্দ করে না। তোহার কথাগুলো এখন অপ্রয়োজনীয়, তাই একটা কথার উত্তরও সে দেবে না, নিশ্চুপ থাকবে। তোহা সর্বোচ্চ 5 মিনিট ঘ্যান ঘ্যান করবে, এরপর নিরাশ হয়ে চলে যাবে। তাই হলো। তোহা যখন কোনো উত্তর পেল না তখন হার মেনে বেরিয়ে গেল বারান্দা থেকে। আমিরের এই অভ্যাসটা তার খুব অপছন্দ। মাঝে মাঝে তাকে একদমই পাত্তা দিতে চায় না আমির। মনে হয় যেন তোহা কোনো মানুষই না। তাকে এইভাবে অবহেলা করার জন্য আমিরের একটা শাস্তি প্রাপ্য। কিন্তু কি শাস্তি দেওয়া যায়? খাবারে ঝাল বেশি দিবে? লবণ কম দিয়ে কাঁচা সবজি রান্না করবে? এসব করে তো কোনো লাভ নেই। খাবারের স্বাদ যতই জঘন্য হোক, আমি নির্বিকার ভঙ্গিতে খেয়ে উঠে যেতে পারে। এমন তৃপ্তি নিয়ে খায় যেন খাবার খুব মজা ছিল। কিন্তু তোহা খেতে গেলেই বুঝতে পারে ওই খাবার কোনো সুস্থ মানুষের পক্ষে মুখে তোলাও সম্ভব না। কিন্তু আমির আঙুল ছেড়ে খায় যেন অমৃত খাচ্ছে। অদ্ভুত না? অদ্ভুত হলেও অভ্যাসটা ভালো। ছোটবেলা থেকেই তোহা দেখতো খাবারে একটু মশলা বেশি হলেই বাবা ক্যাট ক্যাট শুরু করতো মায়ের সাথে। শুধু বাবা কেন, চাচা ফুপা খালু সব পুরুষই এমন। কিন্তু আমির কত কিউট। লবণ দিয়ে পায়েস রেঁধে দিল মাথা নিচু করে খেয়ে ফেলবে, একটু মুখ কুঁচকাবে না। এত শত ভালো অভ্যাসের মাঝে আমিরে 2-1টা বদ অভ্যাস ক্ষমা করেই যায়। তোহার মন খারাপ হঠাৎ করেই ভালো হয়ে গেল। প্রফুল্ল মন নিয়ে আবার বারান্দে গিয়ে আমিরের পাশে দাঁড়ালো তোহা। কিন্তু আমির তোহার উপস্থিতি খেয়াল করলো না। সে ডান পাশে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। তোহা আমিরের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখলো ডান পাশে তাদের বারান্দার মতোই আরেকটা বারান্দা, মানে পাশের বাড়ির বারান্দা। সেখান থেকে গ্রিলের ভেতর দিয়ে দুটো চোখ আমিরের দিকে তাক করা। তোহা প্রথমে ভয় পেয়ে আমিরের কাঁধ চেপে ধরল। আমির ঝাড়ে মেরে কাঁধ ছাড়িয়ে নিল। তোহা স্পষ্ট দেখলো রিম্মি এদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা কি চোখের পলকও ফেলে না? তোহা যেই না আমিরের কাঁধে হাত দিয়ে রিম্মির কথা বলতে যাবে তখনই খেয়াল করলো আমি নিজেও রিম্মির দিকেই তাকিয়ে আছে। দুজনের চোখ যেন ম্যাগনেটের মতো নিষ্পলক একজন আরেকজনকে দেখছে। মনে হচ্ছে ওরা চুপ করে থেকেও কথা বলছে, কারণ সময়ের সাথে সাথে ওদের মুখের অঙ্গভঙ্গি বদলাচ্ছে। কখনো আমির ভ্রু কুঞ্চিত করছে, কখনো রিম্মির ঠোঁটে হালকা হাসির ছাপ দেখা যাচ্ছে। আবার কখনো দুজনই বিস্মিত হচ্ছে। তাদের চেহারার এই পরিবর্তনটা খুব দ্রুত হচ্ছে, আর এতটাই সূক্ষ্ম যে মনোযোগ দিয়ে খেয়াল না করলে কেউ বুঝবেও না। তোহা বুঝতে পারল না এটা কি তার মনের ভুল নাকি সত্যি। তার চেয়েও বড় কথা, রিম্মি এই বারান্দায় কি করছে? তোহার মনে পড়ল এই বিল্ডিংয়ে 2টো করে ইউনিট, আর তারা যে তলায় থাকে তার দ্বিতীয় ইউনিট রিম্মিদের। আচ্ছা,
আমির তোহাদের বিল্ডিংয়ে বাসা না নিয়ে রিন্নিদের বিল্ডিংয়ে কেন নিল? অবশ্য আমিরের কারণ আগেই বলেছিল, খালি পায়নি। তবু তোহার সন্দেহ হচ্ছে। সে বারান্দা থেকে চলে আসলো। আমিরকে এই বিষয়ে জিজ্ঞেস করবে কিনা বুঝতে পারছে না। জাবিদ সাহেব প্রেশার মাপাতে ফার্মেসিতে ঢুকলেন। ওনার বাসায় প্রেশার মাপার জন্য যে মেশিনটা, সেটা কয়েকদিন আগেই নষ্ট হয়েছে, তাই ইদানিং ফার্মেসিতেই আসতে হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত দোকানের একটা কোনায় গিয়ে লাইনে দাঁড়ান জাবিদ সাহেব। এখানে অনেক মানুষ ওষুধ নিতে আসে। আপাতত লাইন লেগে গেছে, তার সিরিয়াল 2-3 জনের পরে। ধাক্কাধাক্কির মধ্যে ঠিকমতো দাঁড়াতেও পারছে না জাবিদ সাহেব। বসারও জায়গা নেই, সব ফুল। হঠাৎ বামপাশ থেকে একটা ছেলে খুব বিনয়ী গলায় বলল, আপনি চাইলে আমার জায়গায় বসতে পারেন আঙ্কেল। জাবিদ সাহেব আগ্রহ নিয়ে তাকালেন। প্রথমে ওনার মুখে সৌজন্যতার হাসি আসলেও ছেলেটার মুখ দেখার সাথে সাথে সে হাসি মিলিয়ে যায়। জাবিদ সাহেবের চিনতে অসুবিধা হলো না, ছেলেটা আমির। আমি নিচে জায়গা থেকে উঠে দাঁড়িয়ে হাতের ইশারায় বলল, বসুন আঙ্কেল। জাবিদ সাহেব গরু গম্ভীর মুখে সামনে তাকিয়ে বললেন, আমি এভাবেই ভালো আছি। মিথ্যে কেন বলছেন আঙ্কেল? আমি জানি আপনার দাঁড়াতে কষ্ট হচ্ছে। প্লিজ বসুন না, সিরিয়াল মিস হবে না। আমি আপনার হয়ে সিরিয়ালে দাঁড়াবো। জাবিদ সাহেব কঠিন দৃষ্টিতে বললেন। কোনো প্রয়োজন নেই। আমির ফ্যাকাশে মুখে বলল, আমি এখানে এসেছিলাম তোহার জন্য। ও শরীর খুব একটা ভালো না। কাল রাতে আমিরের কথায় বাগড়া দিয়ে জাবিদ সাহেব বললেন, আমি কি তোমার কাছে কিছু জানতে চেয়েছি? চুপ করে বসো। আমির তবু অনুনয়ের স্বরে বলল, জানি খুব রেগে আছেন আমার উপর। আপনার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু আমরা তো আমাদের ভুল স্বীকার করেছি আঙ্কেল। আপনার শাস্তি দিতে হলে আমাকে দিন, কিন্তু তোহাকে দেবেন না। ও আপনাদের ছাড়া খুব কষ্টে আছে। কাল থেকে প্রচুর কাঁদছে। তারপর একটা দুর্ঘটনা ঘটে। জাবিদ সাহেবের মনে দুশ্চিন্তা উদয় হলেও তিনি চুপ করে রইলেন, যেন ওনার কিছুই যায় আসছে না। আমির বলেই গেল, গত রাতে তোহার খুব শরীর খারাপ ছিল। একা একা বাথরুমে যেতে নিয়ে পা পিছলে পড়ে গেছে। তারপর বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। জাবিদ সাহেবের মুখ দিয়ে না চাইতেও ধমক বেরিয়ে এলো। তুমি থাকতে এত বড় দুর্ঘটনা হলো কিভাবে? সবাই অবাক হয়ে তাকায় এদিকে। জাবিদ সাহেব কণ্ঠস্বর নিচু করে বললেন, এখন কেমন আছে? বেশি একটা ভালো না, গায়ে খুব জ্বর। সকাল থেকে শুধু কান্নাকাটি করছে। আমি ওর জন্য ওষুধ নিতে এসেছি। রিসেপশনিস্ট আমিরের হাতে ওষুধের প্যাকেট দিল। আমি সেটা নিতে নিতে বলল, সারাদিন শুধু আপনাদের নামই নিয়েছে। হয়তো আপনাদের দেখলে ওর মনটা একটু ভালো হবে। আসলে এত বড় একটা ঘটনায় ওর মন একদম দুর্বল হয়ে গেছে। ও নিজেও খুব ভেঙে পড়েছে। আমির কথা শেষ করে চলে গেল। জাবিদ সাহেব পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। বুকের মধ্যে অবাধ্য কম্পন অনুভব হচ্ছে। পেছন থেকে একটা লোক বলল, ভাই সামনে আগান না, লাইন তো ক্লিয়ার। জাবিদ সাহেবের সম্বিত ফিরে আসে। আমির বাসায় গিয়ে তোহাকে ওষুধের প্যাকেটগুলো দিল। তোহা জিজ্ঞাসা করলো, কিসের ঔষধ? তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম না, তাই গ্যাসের ওষুধ এনেছি। আর হসপিটালে ডক্টর যে ওষুধগুলো দিয়েছিল সেগুলো আছে, টাইমলি খাবে। তোহা সরল মনেই জিজ্ঞাসা করলো, আচ্ছা, এগুলো খেলে কি আস্তে আস্তে আমার সব মনে পড়বে? কি? আমি সামান্য হেসে বলল, নিশ্চয়ই। তারপর তোহার 2 হাত ধরে বলল, কালকের মধ্যে তুমি পাবে একটা সারপ্রাইজ। কি সারপ্রাইজ? বলে দেবো, তাহলে কিন্তু সারপ্রাইজে মজা থাকবে না। প্লিজ প্লিজ, তবুও বলো, না হলে আমার অস্থির অস্থির লাগবে। আন্টি আঙ্কেল কালকের মধ্যেই তোমাকে দেখতে বাসায় আসবে। তোহা অবিশ্বাস্য গলায় বলল, সত্যি? হুম। কিভাবে জানলে? আমির রহস্যের ভঙ্গিতে বলল, আমি কিভাবে জানলাম সেটা পরে বলবো। তুমি শুধু জেনে রাখো, আসবে। যদি না আসে? আমির হাসল, আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আসবেই। তোহার ইচ্ছে করছে আমিরের কথা বিশ্বাস করতে, কিন্তু বিশ্বাস হচ্ছে না। তবুও খুশি লাগছে। খুশি মনে ওষুধগুলো ড্রয়ারে ঢুকিয়ে রাখলো তোহা। কিন্তু সে জানেও না প্রতিদিন রাতে তোহা স্মৃতি ফিরে পাওয়ার আশায় যে ওষুধ খায় সেগুলো কোনো ডাক্তারের নির্দেশিত নয়, বরং আমিরের নির্দেশিত ঘুমের ওষুধ। এসব আমি নকল প্রেসক্রিপশন দেখিয়ে কিনে আনে শুধু তোহার জন্য। সূর্য রোশনের আনম্র আলো জানলা ভেদ করে বিছানায় ঝিলিক দিচ্ছে। তোহা চোখ মুখ কুঁচকে মুখ ঢাকলো। তাকিয়ে বুঝলো সকাল হয়ে গেছে। ঘড়িতে 10:30 বাজে। তোহা মাথায় হাত রেখে দুম করে উঠে বসলো। ইদানিং এত দেরিতে ঘুম থেকে উঠে সে, অথচ ঘুমায়ও খুব দ্রুত। রাত 10টা বাজলেই তো আমির ওকে ঘুমাতে নিয়ে আসে। 11টার মধ্যে তোহা ঘুমিয়েও যায়। সেই হিসেব করলে ভোর 6টা-7টায় ওর ঘুম ভাঙা উচিত, কিন্তু তোহার ঘুম ভাঙে বেলা 11টায়। দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় কি তাহলে সে ঘুমিয়ে কাটায়? না, এই অভ্যাসটা বদলাতে হবে। তোহা দিন দিন খুব অলস হয়ে যাচ্ছে। তার পাশে আমিরও ঘুমের রাজ্যে ব্যস্ত। অন্যান্য দিন তোহা ঘুম থেকে উঠে আমিরকে জাগ্রতই দেখে। হয় গোসল করে, না হলে ব্রেকফাস্ট বানায়, না হলে তোহার পাশে বসে মোবাইল টেপে। কিন্তু আজকে আমিরও ঘুমাচ্ছে। তোহা গালে 1 হাত রেখে আমিরের দিকে চেয়ে রইল।
চশমা ছাড়া আমিরকে খুব কিউট লাগে। সুন্দর চোখগুলো ভালো করে দেখা যায়। চোখের পাপড়ি খুব বেশি ঘন না, কিন্তু অনেক কালো। সাদা মুখে কালো পাপড়িগুলো ফুটে থাকে। চোখের আকৃতিও খুব একটা বড় না, কিন্তু আমিরের মুখ অনুযায়ী ঠিক আছে। এর চেয়ে বড় চোখ হলে আমিরকে মানাতো না। ওই চোখ দুটো একটা ঘোর আছে, তাকালে ডুবে থাকতে ইচ্ছে করে। আর যখন আমি নিজে তাকাই, ওর তাকানো দেখতে আরো সুন্দর লাগে। তোর হার্টবিট বেড়ে যায়। এখন সেই দৃশ্য কল্পনা করেও হার্টবিট বেড়ে যাচ্ছে। যদি আমিরের মুখটা ঢেকে শুধু চোখগুলো দেখা যেত, মনে হতো ওগুলো কোনো সুন্দরী মেয়ের চোখ। চোখগুলোর জন্য ওকে আরো আকর্ষণীয় লাগে। মনে হয় ব্ল্যাক ফরেস্ট, কালো কালো ঘাস গুচ্ছাকারে মাথায় দাঁড়িয়ে আছে, আর ঘুমালে সেগুলো চোখের মধ্যে লেপ্টে থাকে। ওর ঠোঁট দুটো মেয়েদের মতো, পাতলা হালকা গোলাপি, কিন্তু পুরো মুখসহ দেখলে মনে হয় ছেলেদের ঠোঁট, আর মুখ ঢেকে দেখলে মনে হয় মেয়েদের। উল্টো ত্রিভুজাকৃতির মুখে পিচ্ছি একটা নাক, কিন্তু বোঝা বলা যায় না, অনেকটাই খারাপ। তবে এর বেশি খারাপ হলে হয়তো ভালো লাগতো না। সব মিলিয়ে পারফেক্ট কম্বিনেশন। এর মধ্যে কিছু একটা মিসিং হলেই আমিরকে দেখতে খুব বাজে লাগতো, কিন্তু সব পারফেক্ট বলেই ওকে দেখতে এতটা সুন্দর লাগে। আচ্ছা, আমির যদি মেয়ে হয় ওকে দেখতে কেমন লাগবে? খুব বেশি ভালো লাগবে না, ছেলে হওয়াতেই ভালো লাগছে। তবে চশমা পড়লে ওকে মনে হয় খুব রাগী মানুষ, আর চশমা ছাড়া মনে হয় ইনোসেন্টের দোকান। অন্যান্য দিন আমি চশমাটা হাতের মুঠোয় নিয়ে ঘুমাই, আজকে অবশ্য সেটা করেনি। চশমাটা বালিশের পাশে। তোয়া চশমাটা তুলে নিয়ে নিজের চোখে পড়ল। ভেবেছিল আমিরের মতো সেও একটু চাশমি সেজে ভাব নেবে, কিন্তু চশমা চোখে লাগানোর সাথে সাথে ওর দুনিয়া অন্ধকার হয়ে আসলো। মনে হলো পুরো পৃথিবী এক সাইডে উল্টে পড়ছে। মাথায় তীব্র ব্যথা শুরু হয়। তোহা সঙ্গে সঙ্গেই চশমা নামিয়ে রাখলো। তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। এত পাওয়ারি চশমা আগে কখনো দেখেনি তোহা। বাবার চশমাটাও তো অনেক পাওয়ারি, সেটা পড়লেও তোহার মাথা ব্যথা করতো, কিন্তু এত সাংঘাতিক লাগতো না। মাত্র 2 সেকেন্ডের জন্য এই চশমা পরেই তোহার মনে হচ্ছে তার দুই চোখে কেউ সজোরে ঘুষি মেরেছে অনেকক্ষণ। মাথা ভন ভন করছে। আমির এটা সারাদিন কিভাবে পড়ে থাকে? কি আছে এই চশমায়? তোহা একবার উল্টে পাল্টে চশমাটা দেখল, তারপর জায়গা মতো রেখে দিল। আমিরের সামনে লম্বা চুলগুলো কপালের সাথে লেপ্টে আছে। তোহা ফু দেয়, চুলগুলো উঠছে না। আরো জোরে ফু দিল। এবার চুল উড়ল, কিন্তু আমিরের ঘুম ভেঙে গেল। ভ্রু কুঁচকে উঠে তোহার 2 হাত শক্ত করে ধরল আমির। মনে হচ্ছে ভীষণ বিরক্ত হয়েছে। তোহা ভয়ে সদ্য খাঁচায় বন্দী হওয়া পাখির মতো ছটফট শুরু করে। আমির বলল, কি করছিলে? সমস্যা কি? হ্যাঁ, তোহা আতঙ্কিত গলায় বলল, সরি, দেখছিলাম। কি দেখছিলে? ওই আপনার চুল। আমার চুলে কি হয়েছে? কিছু না। বিরক্ত করার চেষ্টা করছিলে? না, বিশ্বাস করুন, বিরক্ত করতে চাইনি। এবার আমিও একটু বিরক্ত করি। তোহা বিস্মিত হলো খানিক, চোখ বড় বড় করে বলল, মানে আপনি আমায় বিরক্ত করবেন? আমির তোহার ছোট চুলের ঝুঁটি খুলে দিল, তারপর 2 হাতে মাথা ঘেটে এলোমেলো করে দিল চুল। তোহা হা করে চেয়ে রইল। আমির হাসছে। তোহা খুব অবাক হয়ে আমিরের হাসি দেখে। আমি সত্যি হাসছে। আগে তো কখনো এইভাবে হাসতে দেখিনি আমিরকে। এই হাসি প্রাণবন্ত, বিশুদ্ধ, আনন্দ মুখর। তোহার চারপাশটা যেন আনন্দে ঝলমল করছে। সকালে উঠে এত সুন্দর দৃশ্য দেখেছে, আজ সারাটা দিনই মনে হয় অনেক ভালো যাবে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকে তোহা। আমির তোহার মুখের কাছে ঝুঁকে ফু দেয়। তোহা ভাবমূর্তির মতোই বসে থাকে। কয়েক মুহূর্তের জন্য হারিয়ে যায় স্বপ্নের জগতে। তার সম্বিত ফিরল যখন আমির বলল, তোহা ভ্যাবাচাকা খেয়ে উত্তর দিল, হুম। চোখ বন্ধ করে কি ভাবছো? তোহা ইতস্তত হয়ে বলল, কই কিছু না তো। আমির জানে তোহা কি ভাবছিল, তাই আর জিজ্ঞেস করলো না। তোহা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, আজকে মনে হয় আপনার মনটা খুব ভালো, তাই না? একটু পর তোমারও মন ভালো হয়ে যাবে। তোহার কাছে এসে আমিরের হাতের উপর হাত রেখে বলল, তাই কিভাবে? আমির আর চোখে হাতের দিকে তাকালো। তোহা মুখ মলিন করে হাতটা সরিয়ে নিল। তারপর এলোমেলো চুল কানে গুজে জিজ্ঞাসা করলো, কিভাবে? আমির সামান্য হেসে তোহার ডান হাত নিয়ে হাতের উল্টো পিঠে একটা আলতো চুমু দিয়ে বলল, সারপ্রাইজ আছে। তোহা কেঁপে উঠল। এই কাজটা আমির মোট 3 বার করেছে। প্রথম করেছিল তোহাকে যখন আমির হসপিটাল থেকে নিতে এসেছিল তখন, মাঝখানে করেছিল যখন তার এই বাসায় প্রথম দিন আসে। মা বাবার কাছ থেকে কষ্ট পেয়ে তোহা যখন বিছানায় বসে কাঁদছিল তখন আমির এইভাবে ওর হাত নিয়ে চুমু দিয়েছিল। এই যে এখন আরেকবার দিল। প্রত্যেকবারই তোহা নিজেকে খুব স্পেশাল মনে হয়, গর্বে বুক ফুলে ওঠে, অজানা অহংকার জন্মায় মনে। আমিরের এই কাজটা তোহার কাছে সুপ্ত ভালোবাসার বহিঃপ্রকাশ মনে হয়। মাঝে মাঝে এসব করে আমির তাকে খুব চমকে দেয়। তোহা চিন্তা করলো আজকে সেও আমিরকে চমকে দেবে। আমির চোখে চশমা লাগিয়ে বাথরুমে চলে গেছে।
তোহা ঠিক করলো যখন আমির বের হবে সে হুট করে গিয়ে জড়িয়ে ধরবে। হ্যাঁ, তো ওই জড়ে ধরবে যেন আমি সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায়। তোহা এর আগে কখনো আমিরকে জড়িয়ে ধরেনি, কিন্তু তোহা যখন কাঁদে আমি নিজে থেকেই তোহাকে জড়িয়ে ধরে, সেটা খুব আলতোভাবে। কখনো তোহার কোমরে বা পিঠে হাত রাখে না, শুধু মাথায় হাত রেখে জড়িয়ে ধরে। তোহা ঠিক করেছে আজকে নিজ উদ্যোগে আমিরের হাত দুটো নিয়ে তার কোমরে রাখবে, তারপর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে আমিরকে। তখন কি করবে আমির? তোহা যখন অন্যমনস্ক হয়ে এসব চিন্তা করছিল তার একটু পরেই কলিং বেল বাজে। তোহা বিরক্ত হয়, এই সময় কে এলো? আমির বাথরুম থেকে বেরিয়ে এসে বলল, দরজা খোলো, সারপ্রাইজ এক্ষুনি পেয়ে যাবে। কিসের সারপ্রাইজ? তোহা চুপচাপ দরজা খুলতে গেল। লাভলি আর জাবিদ সাহেবকে একসাথে দাঁড়ানো দেখে তোহার নিঃশ্বাস আটকে আসার উপক্রম। সে ঠিক দেখছে তো, এটা কোনো স্বপ্ন নয় তো। মা বাবার হাসি মাখা মুখ থেকে তোহার প্রাণ খুশিতে কেঁদে উঠতে চায়। এটা কোনো স্বপ্ন নয় তো, সে ঠিক দেখছে তো। তোহার চোখ অশ্রুতে ছলছল করছে। সে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, হাত পা কাঁপছে। লাভলি বললেন, ভিতরে আসতে বলবি না? তাহলে চলে যাই। জাবিদ সাহেবও তাল মিলিয়ে বললেন, হ্যাঁ চলো তাই করি, চলেই যাই, দরজার বাইরে দাঁড়িয়ে থেকে করব। লাভলি মেয়ের দিকে তাকিয়ে বললেন। গেলাম। তোহা কান্নার জন্য কথাও বলতে পারছিল না। দুজনে উল্টো দিকে ঘুরলেন চলে যাওয়ার উদ্দেশ্যে। তোহা সিক্ত কণ্ঠে পিছু ডাকল, বাবা, আম্মু। লাভলি আর জাবিদ সাহেব থামলেন। তোহা গোঙানোর মতো শব্দ করে কেঁদে মা বাবাকে জড়িয়ে ধরল। লাভলি আর জাবিদ সাহেব হেসে 4 হাতে মেয়েকে জড়িয়ে ধরেন। 3 জনে হু হু করে কাঁদতে থাকেন। আমির আড়ালে দাঁড়িয়ে সবটা দেখে, তারপর মনে মনে হাসে। আজপাতে কাল তোহাকে ফেলে এসে চলে যাবে, তখন তোহার একটা আশ্রয় দরকার। মা বাবার সাথে সম্পর্ক ঠিক না হলে আমির কার কাছে রেখে যেত তোহাকে? তাই তোহার সাথে ওর মা বাবার সম্পর্কটা স্বাভাবিক করে দেওয়া খুব জরুরি ছিল। মা বাবা চলে যাওয়ার পর থেকেই তোহা শুধু একটা কথাই চিন্তা করছে, আমির বাবাকে এত বড় মিথ্যা কথা কিভাবে বলল? ছোট বাচ্চা নিয়ে এত বড় একটা মিথ্যে সাজানো কি ঠিক? এজন্য যদি আল্লাহ তাদের শাস্তি দেয়, যদি কখনো তাদের ঘরে সন্তানই না আসে? কথাটা ভাবতেই তোহার বুক ধুকফুক করতে লাগলো। মা বাবা যখন তোহার মিসক্যারেজের কথা জিজ্ঞেস করে কাঁদছিলেন, তোহারও তখন অজান্তেই কান্না আসছিল। সে কথাটা অস্বীকার করতে পারেনি, তাহলে আমির মিথ্যুক হয়ে যেত। মা বাবার সামনে আমিরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করার ইচ্ছে তোহার ছিল না, কিন্তু এখন আমিরকে এই বিষয়ে বুঝিয়ে বলা দরকার। তার মনে হচ্ছে মা বাবা যাই মনে করুক, তাদের কাছে সত্যিটা স্বীকার করে নেওয়াই ভালো। তোহার যে আসলে কোনো মিসক্যারেজ হয়নি, এমনকি তার পেটে কোনো বাচ্চাও ছিল না, এই সত্যিটা মা বাবাকে জানাতে হবে। তারপর ক্ষমা চাইতে হবে। এতে যদি মা বাবা ক্ষমা করে তো করবে, না করলেও তোহা সত্যি লুকিয়ে রাখবে না, ঠিকই বলবে। তোহা এসব চিন্তা করতে করতে রান্নাঘরে ঢুকলো। আমিরকে কিভাবে বোঝাবে মাথায় আসছে না। রান্নাঘরে জানলা আবার বারান্দার সাথে কানেক্টেড। চুলার কাছে দাঁড়ালে বারান্দাটা বেশ ভালোভাবেই দেখা যায়। তোহা সেখান থেকে দেখলো আমির কারোর সঙ্গে ফোনে কথা বলছে। কথার বিষয়বস্তু তোহা শুনল না, শুধু শুনল আমিরের মাথাল করা কণ্ঠস্বর আর মাঝে মাঝে হেসে ওঠার শব্দ। এক হাতে সামনে চুলগুলো পেছনে ঠেলে দেওয়ার দৃশ্য, জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে মৃদু হাসির গুঞ্জন, চোখের পলক ছাকানি, আবার মাঝে মাঝে চোখ বুঝে ফেলা। ওই চোখ, ওই নাক, ওই ঠোঁট, চুল সব কিছুতেই যেন জাদু আছে। এত সুন্দর কেন? তোহা মোহে পড়ে যায়, হা করে দেখতেই থাকে। দেখতে দেখতে কখন যে গরম পাতে হাত দিয়ে ফেললো সেই খেয়ালও নেই। হঠাৎ চেঁচিয়ে ওঠে তোহা, হাত পুড়ে গেছে। আমি দৌড়ে রান্নাঘরে এলো। তোহার ডান হাতে 3টি আঙ্গুল পুড়েছে, সবচেয়ে বেশি পুড়েছে শাহাদাত আঙ্গুল। আমির দাঁত খিঁচড়ে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে হলো? তোহা মাথা নিচু করে থাকে, কি জবাব দেবে? আপনাকে লুকিয়ে দেখতে গিয়ে হাত পুড়ে গেছে। আমির তোহাকে রুমে নিয়ে আসে, হাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দিতে দিতে বলল, আগামী 3 দিন তোমার রান্নাঘরে ঢোকা বন্ধ। ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করা হবে। তোহার এই কথা শুনে খুব হাসি পায়, পাগলের মতো হাসতে শুরু করে। আমির মহা বিরক্ত গলায় বলল, হাসির কি হলো? তোহা হাসতে হাসতে জবাব দিল, আমার রান্না বন্ধ, আপনারও কোনো কাজ নেই। তাহলে সারাদিন আমরা কি করব? চলুন শুয়ে শুয়ে মুভি দেখি। মুভি দেখে সময় নষ্ট করার কোনো মানেই হয় না, তার চেয়ে তুমি বই পড়ো। কি বই পড়বো? আমাদের বাসায় তো কোনো বই নেই। আমির নেমে আসা চশমাটা এক হাতে উঠিয়ে মিষ্টি করে হেসে বলল, আমি এনে দিব বই। হাসিটা তোহার হৃদয়ে গেঁথে গেল। আমির মেঝেতে হাঁটু ভাঁজ করে বসেছিল, আর তোহা খাটে। তার পুড়ে যাওয়া ডান হাতটা আমিরের হাতের মুঠোয়। তোহা হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়ে। বাম হাত দিয়ে আমিরের গাল স্পর্শ করে হালকাভাবে কপালে চুমু দিল। আমির অবাক হয়ে তাকায়, হেসে বলল, হঠাৎ এইটা কেন? তোহার সম্বিত ফিরে আসে, লজ্জায় মুখ লাল হয়ে যায়। কি করতে কি করে ফেললো সে? দৌড়ে পালাতে ইচ্ছে করে, কিন্তু আমির যে হাত ধরে রেখেছে, পালাবে কি করে? প্রয়োজনের সময় হুট করে অদৃশ্য হয়ে যাওয়ার যদি কোনো শক্তি থাকতো তাহলে খুব ভালো হতো।
অস্বস্তিতে তোহার মুখ কাঁচুমাচু হয়ে গেছে। আমির আর কিছুই বলল না, হাসতে হাসতে উঠে চলে গেল। তোহার রাগে পা দিয়ে ল্যাম্প টেবিলে লথি মারল, নিজে চুল নিজেই টানল। সব কিছুতেই এত দিশেহারা কেন সে? আমির কি নির্লজ্জ ভাবছে তাকে? সন্ধ্যায় আমির ফিরে আসে কতগুলো নন ফিকশন বই নিয়ে। বই পড়তে তোহার এমনিতেও খুব একটা ভালো লাগে না। গল্পের বই হলে তাও মানা যেত, কিন্তু তাই বলে নন ফিকশন বই? এখন আমি যেহেতু এনেছে, ওকে খুশি করার জন্য হলেও পড়তে হবে। তোহা বই নিয়ে বসে। রাত 11টা পর্যন্ত বোরিং বইটা পড়তে পড়তে তোহার ঘুম চলে আসে। ওদের বাসায় কোনো টিভিও নেই, আর তোহার কাছে কোনো মোবাইল নেই, তাই সময় কাটানোর অন্য কোনো অপশন নেই।